ভ্রু কুঁচকে বলে। উনি সংকেত দিয়েছেন? হ্যাঁ। ফালাক কিছুক্ষণ থম হয়ে দাঁড়িয়ে অতপর ফোঁস করে। দ্রুত ডাক্তারের কাছে কল দেয় রুবাইদা। ডাক্তার এসে সব দেখে কোনো রোগ ধরতে পারল না, তাই বলেন, দেখুন, ওনাকে শহরে নিয়ে গিয়ে কিছু টেস্ট করানো প্রয়োজন। চৈতালি সন্ধিহান মনে বলে, আমার মেয়েটার ক্ষতি হবে না তো? যেহেতু কিছুই ধরা পড়ছে না, সেহেতু এই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। চৈতালি কান্না শুরু করে। রুবাইদা এসে সামলায়। দ্রুত পায়ে দৌড়ে আসে লিটন সওদাগর। তার পায়ের শব্দ পেতে মাথায় কাপড় দিয়ে নিজেদের ঠিক করে সকল গিন্নিরা। লিটন সওদাগরকে দেখা মাত্রই চৈতালি খেপে গিয়ে বলে, আমার মেয়ের এই দশা আপনার জন্য। আপনি খুশি তো এখন? লিটন সওদাগর অবাক হলেন। মেয়ের চোখের দিকে চেয়ে দেখেন চোখের পানি শুকিয়ে এসেছে, সরু শুকনো পানির চিহ্ন আছে। প্রচণ্ড কান্না করেছে চিত্রা। চৈতালি আবারও প্রশ্ন করে, আমার মেয়ের সুখ আগে নাকি আপনার সম্মান? আমাদের মেয়ের সুখের কথাই ভাবছি আমি। কেমন সুখ নিয়ে ভাবছেন, যে সুখের শুরুতেই আমার মেয়েটা ভেঙে পড়ল? লিটন সওদাগর কি বলবেন ভেবে পাচ্ছেন না। কথাটা ঠিকই বলেছে চৈতালি। মেয়ের কেমন সুখ দেখতে গেল যে মেয়েটা এভাবে নিস্তেজ হয়ে গেল। বাইরে এসে সোফায় বসে ভাবছে চিত্রার জ্ঞান ফিরলে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডক্টর সব শুনে ধারণা করলেন অতিরিক্ত কান্নার কারণেই এমন হয়েছে। প্যানিক অ্যাটাক বলা হয়, কিন্তু কিছু টেস্ট অবশ্যই করা প্রয়োজন। জুলফিকার গম্ভীর মুখে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীদের সামনে বসে আছে। চোখে তার আত্মবিশ্বাসের ঝিলিক, কিন্তু কণ্ঠে একটু অহংকার নেই। প্রতিপক্ষের চোখে চোখ রেখে ধীরে বলে ওঠে, আপনারা ভাববেন না যে এই সোনাগুলো শুধু ধাতু। এগুলো প্রতিটি টুকরো এক একটা ইতিহাস। অনেক রক্ত ঘাম আর জীবনের বিনিময়ে আমি এগুলো পেয়েছি। দাম দিতে চাইলে শুধু বাজার মূল্য নয়, বিবেচনা করবেন আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমার গুপ্তধন যত্নে রেখেছি, আপনাদের হাতে বিক্রি করে দেবার জন্যই। তিনজন আরব ব্যবসায়ী একে একে স্বর্ণগুলো পরীক্ষা করছে। একটার পর একটা সোনার বার, পুরনো আমলের গয়না, ওজনদার মুদ্রা, সবকিছুই খাঁটি। একজন মাথা নেড়ে বলল, খালাস, সব আসল। এত বিশুদ্ধতা বহু বছর পর দেখলাম। দ্বিতীয়জন ধীর কণ্ঠে হিসেব কষে বলল, পুরোটা মিলে আমরা 7 কোটি দিরহাম দিতে রাজি। এর বেশি আমাদের জন্য সম্ভব নয়। জুলফিকার হেসে উঠল, চোখে মুখে বিজয়ের নরম আভা। ভেলকি হাসির সাথে জানায়, টাকা আমার জন্য বড় বিষয় না। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি এগুলো এমন হাতে যাচ্ছে যারা এর মূল্য বুঝবে। 7 কোটি দিন, লেনদেন শেষ করি। দুবাইয়ের ব্যবসায়ীদের একজন দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল, ভদ্রতার সাথে বলে, ইয়া হাবিবি, মুবারক হো। আজ থেকে আপনি শুধু একজন বিক্রেতা না, আপনি আমাদের একজন সম্মানিত পার্টনার। জুলফিকার হাত মেলালো, মনে মনে বলল, এতদিন যা লুকিয়েছিল আজ তা পৃথিবীর আলোয়। আর এই আলো থেকে এখন কেউ আমাকে আটকাতে পারবে না। শত্রুদের আড়ালে আমি সব নিজের আয়ত্ত করে নেব। আমার শত্রু আমাকে একদিক থেকে আঘাত করতে আসলে আমি অপর দিকে গুটি চালাতে শুরু করব। জেহের সেদিন যে গুপ্তধন ভারতে বিক্রয় করতে চেয়েছিল, আজ জুলফিকার সেগুলোই দুবাইতে বিক্রি করে দিল। সেদিন ফরহাদ যখন সবার চোখে ধুলো দিয়ে ট্রাক চালিয়ে সবগুলো স্বর্ণ নিয়ে চলে যায়, তখনই জুলফিকার অপেক্ষা করে জঙ্গলের মধ্যে। ট্রাক চালিয়ে গুপ্তধন নিয়ে উপস্থিত হয় জঙ্গলের কাছে। সেটা জেহের ধরতে পারে না। জুলফিকারের কাজ সবার চোখে ধুলো দেয়া, ঠিক তাই করে প্রত্যেকটি মুহূর্তে। আজকেও জেহেরকে তার সাথে পারিবারিক যুদ্ধে ব্যস্ত রেখে নিজে একা গুপ্তধন বিক্রি করে দিল। সবগুলো টাকার মালিক সে। জেহের আজ আবারও বোকা হয়ে গেল। জুলফিকার মৃদু হাসে এগুলো ভাবলে। গুপ্তধনগুলো খাঁটি, এমন স্বর্ণ আজকাল পাওয়া যায় না। স্বর্ণের মাঝেও ভেজাল। জুলফিকারের বড় আব্বাজানের পাওয়া এই স্বর্ণ এখন প্রায় 300 কোটির কাছে। এই স্বর্ণগুলোর 4 ভাগের 1 ভাগ বিক্রি করেছে আজ নিয়ে 2 বার। কিছু স্বর্ণ নিজেদের শোরুমে রাখে, গহনা বানিয়ে বিক্রয় করা হয়। কাজ শেষ করে বাড়ির দিকে ফিরতে নেয় জুলফিকার। মাঝপথে পথ আটকে দাঁড়ালো ফরহাদ। চোখে মুখে আতঙ্ক, কান্না করে বেচারা। জুলফিকার চেয়ে থেকে মৃদু হাসল শুধু। ফরহাদ মুখটা মলিন করে বলল, আমার বাটুল ছেড়ির বিয়ে ঠিক করছে গরু। জুলফিকারের সোজা সাপটা কথা। জানি তো। ফরহাদ অবাক হয়ে বলে, তুমি জেনেও বারণ করবে না? আমি কেন বারণ করব? মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে চায়, এতে আপত্তি করার আমি কে? গুরু, আমরা একে অপরকে ভালোবাসি। আমি জেনে কি করব?
আমাদের এক করে দাও, আমরা বিয়ে করে সংসার করতে চাই। আমাকে ফাঁসাতে এসো না, আমি এসব নিয়ে পড়ে থাকতে পারবো না। ফরহাদ অবিশ্বাস্য চোখে পানি এনে বলে, আমি তোমার মির্জাফর গুরু, তোমার ভালোবাসার ধ্বংস ঘটতে চলেছে। তুমি আমার দিকে একটু তাকাবে না গুরু? আমার বিপদের সময় তুমি ছিলে, প্রতিশোধ নিচ্ছ গুরু? ধরে নাও তাই। এই জুলফিকার সওদাগর প্রতিশোধ নিতে ভীষণ ভালোবাসে। তুমি আমাকে ক্ষতি করার অন্য উপায় দেখো গুরু। আমার ক্ষতি করতে গিয়ে ওই মেয়েটার ক্ষতি করো না। ওর তো ক্ষতি হচ্ছে না, তাহের যথেষ্ট ভালো ছেলে, পরিবর্তন হয়েছে বেশ, মাইনে পাচ্ছে ভালো। তুমি কি আদৌ সওদাগর বংশের জামাই হবার যোগ্য? একেবারে অযোগ্য হলে তোমার বংশের মেয়ে আমার প্রেমে পড়তো? ভালোবাসা ভিখারির প্রতিও আসে, তাই বলে কি তাকেও পেতে হবে? গুরু, নরম কণ্ঠে ছলছল নয়নের ডাক। মন গলে যাবার কথা জুলফিকারের, কিন্তু গলল না। সোজা হাঁটা দিতে চাইলে পেছন থেকে ক্ষিপ্ত কণ্ঠে ফরহাদ বলে ওঠে, তুমি আসলেই পাপী, তুমি হৃদয়হীন পাপিষ্ঠ পুরুষ, তোমার কোনোদিন ভালো হবে না। জুলফিকার থেমে গিয়ে পিছু তাকালো। ফরহাদের মুখশ্রী দেখার মতো ভেঙে পড়েছে সে। চিত্রার ভালোবাসা হারানোর ভয়ে ভেঙে পড়েছে বেচারা। জুলফিকার মায়া দেখালো না, বরং জানালো, সাধে কি আর মির্জাফর উপাধি দেই আমি? মিনিটে যে রূপ বদলায় তাকে এর থেকে ভালো কিছু নাম দেয়া যায় না। প্রয়োজনে পীড়িত দেখাও, দূরে ঠেললে আমাকে অভিশাপ দাও। তোমার ধ্বংস হবেই গুরু। তুমি ভালোবাসার মূল্য দিতে জানো না। নিজের বইয়ের ঘৃণা পেয়েছো তুমি। সন্তান খুন করার অভিশাপ আল্লাহ তোমাকে দিবে। যেদিন এই পৃথিবী তোমার পাপের কথা জানতে পারবে, সেদিন তোমার সাথে কেউ থাকবে না। ছটফট করে মরবে তুমি, কেউ থাকবে না তোমার পাশে। বলেই মাটিতে বসে কান্না করে দেয় ফরহাদ। জুলফিকার চেয়ে থাকে কিয়ৎক্ষণ। অভিশাপ আজ তাকে তার খাস দাস দিয়েই দিল। এই যুবক নাকি তার বন্ধু ছিল, প্রয়োজনে সব স্বার্থপর। এদিকে জুলফিকার কিছু করলেই তাকে পাপী উপাধি দেয়া হয়। তার আশেপাশে কজন সওয়াবের কাজ করে সে তো দেখতে পায় না। জুলফিকার পেছন ফিরল, হাঁটা শুরু করে মোটা কণ্ঠে অন্ধকার আকাশবাণী চেয়ে গাইতে শুরু করে। গান গাইতে গাইতে সওদাগর মহলের ভেতরে প্রবেশ করে। ফরহাদ চেয়ে চেয়ে দেখছে শুধু, মনে মনে বলে, কেউ তোমার পাশে না থাকলে আমি একা লড়ব। আমি আমার ভালোবাসাকে নিজের করেই দেখাবো সবাইকে। রাতে চিত্রার জ্ঞান ফিরেছে, কিন্তু অল্প কিছু খেয়ে আবারও ঘুমিয়ে গেল। কেউ এই কথা এগোতে পারল না। কেমন যেন লাগলো সবার কাছে ব্যাপারটা। নিজে থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজে থেকে রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার নিয়ে খেলো। খেয়ে দিয়ে আবার ঘরে গিয়ে বিছানায় মাথা এলিয়ে চোখ বন্ধ করে। চৈতালি এসে বাতি জ্বালাতেই চিত্রা জানায়, অন্ধকার প্রয়োজন আমার, বাতি নিভিয়ে দাও। চৈতালি শুধু একটা শব্দই বলে, একটু। চিত্রা অন্যদিকে ফিরে কানের উপর বালিশ রেখে বলে, বিরক্ত করো না। চৈতালি তাও প্রশ্ন করে, শরীর কেমন এখন তোর? ভালোই আছে, কিন্তু বাতিতে আমার কষ্ট বাড়ছে, দয়া করে বাতি নিভিয়ে চলে যাও। চৈতালি বাক্য ব্যয় না করে চলে গেল। বাড়ির সব পুরুষ মানুষ এসেছে জুলফিকার ব্যতীত। ফালাক তাকেই খুঁজছে। চৈতালি নিচে এসে জানালো, এই বিয়েটা বন্ধ না করে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি হাঁটা দেব। আমার মেয়ের ক্ষতি আমি কিছুতেই করব না। জাহানারা এগিয়ে এসে শান্তভাবে জানায়, তোমার মেয়েকে আমরা রানীর মতো করে রাখবো। দুঃখিত আপা, আমার মেয়ে আপনার ছেলের রানী হবার জন্য প্রস্তুত নেই। তাহলে কার রানী বানাবে? এখন আমি আমার মেয়ের বিয়ে নিয়েই ভাববো না। আমার তো চাইনি এমনিতেও চিত্রা এখন বিয়ে করুক। হঠাৎ ওর বাবার কি হলো কে জানে। আমার মেয়ের মনের বিরুদ্ধে আমি কিছুই করব না। জিহির এখানে কিছুই বলছে না, নীরব দর্শক হয়ে আছে। লিটন সওদাগর মেঝেতে মুখ করে বসে আছেন। তার দিকে চেয়ে আছেন জুনায়েদ সওদাগর। কিছুটা দূরে ফরিদা সবাইকে দেখছে শুধু। তার এসবে যায় আসে না, এসব কিছু তার কাছে নাটক মনে হয়। সবাই চুপ থাকলেও জুলফিকার ভেতরে প্রবেশের সাথে বলে, চিত্রা অবুঝ, দুনিয়ার কিছুই তার দেখা হয়নি। ছোট থেকে আদর পেয়ে যা শুনেছে তাই মাথায় গেঁথে রেখেছে। সব কিছু বদলাতে সময় লাগবে ওর। হুট করে বিয়ের কথা শুনলে মেয়েদের একটু ভয় কাজ করে। এতে ঘাবড়ে গিয়ে বিয়ে ভাঙে কয়জন? ফালাক রাগত দৃষ্টি দিল। চৈতালি কপাল কুঁচকে বলে, আমার মেয়েটা মরতে মরতে বেঁচেছে আজ। সাময়িক মানসিক অসুস্থতা ছিল, আমি শুনেছি মেজো বাবার কাছ থেকে। এগুলো মাঝে মধ্যে মানুষের মন বদলের সাথে হয়।
এখন চিত্রার বিয়ের মধ্যে আমি হার্ট অ্যাটাক করলে কি আপনারা এই বিয়েটা ভেঙে দেবেন এই বলে যে চিত্রার বিয়ের কারণে জুলফিকারের হার্ট অ্যাটাক হয়েছে? এটা কেমন কথা? শুধুমাত্র উদাহরণ। আমি গুরুজনদের মুখের ওপর তর্ক করি না, পরিবারের সম্মান রক্ষার্থে জানালাম। আমার মনে হলো বাড়ির হবু কর্তা হিসেবে নিজের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ দিয়ে একটা মতামত দিই। লিটন সওদাগর একটু আস্থা পেয়ে বলেন, আমার মেয়েটা ভেঙে পড়েছে। স্বাভাবিক ব্যাপার এগুলো। চিত্রা জানে তাহের ভালো ছেলে না, এটাই তো সত্যি ছিল। আমি বলছি ছিল, কিন্তু এখন নেই। এখন সত্যিটা মিথ্যা হয়েছে। তাহেরের মনে রাজ করছে চিত্রা। যে পুরুষ সাদরে তার জীবনে কোনো নারীকে আগলে নিতে চায়, সেই পুরুষ তার চাওয়া নারীটির জন্য পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে পারে। এটা যখন চিত্রা বুঝবে, তখন কিন্তু সে ঠিক হয়ে যাবে। সবাই মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ফালাকের চোখ কাঁপছে, কান্না বাড়ছে, মনে মনে বলে, বাজে লোক একটা, এর কোনো দিন ভালো হবে না। যে নিজের ভালো ছাড়া কিছুই বোঝে না, তার এমন ক্ষতি হবে যে এই ক্ষতির থেকে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হবে। জুলফিকারের কথা শুনে লিটন সওদাগর আগের সিদ্ধান্তে স্থির রইলেন। চৈতালি আর কিছু বলল না। সকাল হোক, মেয়ের কাছ থেকে সব শুনবে, তারপর যা করার করবে। জুলফিকারের সাথে বসে গল্প জুড়ে দেয় লিটন সওদাগর। মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে নিজের কথার কৌশলে আবারও জুলফিকার সবাইকে আপন করে নিল। চিত্রও জানতে পারল না জুলফিকার তার ক্ষতি করে দিল। জেহের ক্ষিপ্ত নয়নে দেখছে জুলফিকারের ঠোঁটে চাপা হাসি। হাসিটা সবার কাছে সামাজিক, কিন্তু জেহেরের কাছে পরাজয়ের। হাত মুষ্টিবদ্ধ করে দেখছে আর বিড়বিড় করে বলে, তোকে আমি হারাবই। সবাই আলোচনা শেষ করতেই রুবাইদা জানায়, আমি তাহলে সবার জন্য খাবার বাড়ছি। জুলফিকার সোফায় বসা অবস্থায় উপরের দিকে চোখ রাখলো। ফালাক দাঁড়িয়ে আছে। জুলফিকার সেদিকেই চোখ স্থির রেখে রুবাইদার উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনার বৌমা খেয়েছে আমি জান? রুবাইদা হাঁটতে নিয়েও পা থামালো। জুলফিকারের দিকে ফিরে বলে, না, একা খেতে ইচ্ছে করছে না নাকি ওর? তাহলে আমাদের দুজনের খাবারের ব্যবস্থা করতে পারবেন? আমি তাহলে উপরে গিয়েই খেতাম। পুরো পরিবারের সামনে আবদার জুড়ে দিল জুলফিকার, তাও আবার গম্ভীর কণ্ঠে। কথাটুকু বলার পরপরই চোখ সরিয়ে নেয়। রুবাইদা মুখে আঁচল গুজে মৃদু হাসে। ছেলের শখ হয়েছে বউয়ের সাথে আলাদা খাওয়ার। এটাই তো সময়, স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে এক থালায় খাবে। তিনি উত্তর না দিয়ে হাঁটলেন। জুনায়েদ সওদাগর মৃদু হেসে মনে মনে বলেন, ছেলে আমার মতোই হয়েছে, বউ ছাড়া দুনিয়া অন্ধকার। মর্জিনা খাবার নিয়ে জুলফিকারের ঘরে যায়। জুলফিকার দেখে কিছুক্ষণ বসে থাকলো সোফায়। মর্জিনা চলে আসতেই জুলফিকার উঠে চলে গেল ঘরের দিকে। সবাই দেখছে শুধু। সবাই মিটিমিটি হাসলেও হাসি আসে না জেহিরের। সে তো মনে মনে ফুঁসে উঠে। ঘরে আগমন মাত্রই জুলফিকার দেখে তার বউ মুখটা কুঁচকে বসে আছে। জুলফিকার ঘরে ঢুকে কোনো দিকে না ফিরে হাত মুখ ধুতে গেল। বাইরে এসে গামছা দিয়ে মুখ মুছে গায়ের কালো পাঞ্জাবি খুলে রাখলো। উদমের শরীর তার। ফালাকের সামনে লুঙ্গি পরে নিচ থেকে প্যান্ট খুলে ফালাক হা হয়ে গেল। দাঁত খিচে বলে, লজ্জা করে না? জুলফিকার লুঙ্গির গিট দিয়ে বলে, কিসের লজ্জা? আমার সামনে প্যান্ট পাল্টান কেন? তাহলে কার সামনে পাল্টাবো? ফালাক জোরে কেসে বলে, গোসলখানা আছে তো। থুর, সারা জীবন ঘরে এসে প্যান্ট খুলে লুঙ্গি পরি, আজ আবার নতুন নিয়ম। আমাকে আপনার শরীর দেখানো বন্ধ করুন। আমার শরীর দেখা তুই বন্ধ কর। জুলফিকার। চুপ, বরের নাম ধরে ডাকতে নেই, বেয়াদব মেয়ে মানুষ। ফালাক মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরল। জুলফিকার গা ঘেঁষে বসে। ফালাক সরে যেতে নিলে জুলফিকার হাত ধরে আরো গা ঘেঁষতে শুরু করে। ফালাক বিরক্তকর কণ্ঠে বলে, আবার কি? রাতের খাবার খাওয়া লাগবে তো? খান তাহলে। খাওয়াই দিবি? আপনার হাত কি পুড়ে গেছে? না, কিন্তু আমার হাত নিজের মুখে খাবার তুলতে চায় না। আপনি জানেন আপনাকে আমি সহ্য করতে পারি না। আমি জানি তুই আমাকে সহ্য করতে না পারলেও তুই আমার থেকে দূরেও থাকতে পারবি না। ফালাক ছলো ছলো চোখে তাকালো, ক্ষিপ্ত কণ্ঠে বলে, আপনি বাড়িতে না থাকাকালীন আমি খুব ভালো থাকি। কিন্তু আমি তো জানি তোর মন আনচান করে ওঠে কখন আমি বাড়িতে আসবো আর তোর পেছনে লাগবো। ফালাক কাবা কাবা ঠোঁটে চেয়ে আছে। জুলফিকার আবারও সেই ভেলকি হাসি দেয়। ফালাক সরে যেতে চায়, পারল না সরে যেতে। জুলফিকার তাকে জব্দ করে ধরে আছে। ফালাকের এখন কান্না কান্না ভাব। নিজেকে সামলে বলে, আপনি এসব পাপ কাজ থেকে সরে আসুন, পাপীদের শাস্তি দিন, অসহায়দের সহায়তা করুন। আপনি আবারও এক হয়ে যাব। জুলফিকার নরম চাহনি দেয়, ঠোঁট প্রসারিত করে বলে, আমরা তো হয়েই আছি, আলাদা যেদিন হব সেদিন নতুন করে আবদার করিস, শর্ত সাপেক্ষে আমি তোকেই বেছে নেব।
তাহলে কি আপনার থেকে দূরে যেতে বলছেন? জুলফিকার আবারও হাসলো। ফালাক বলে ওঠে, ঠিক আছে, দূরে যাব তাহলে। জুলফিকার পাশ থেকে থালা হাতে নিয়ে বলে, সেই সাহস দেখাতে পারলেও এই অঘটন ঘটাতে পারবি না, কেন? কারণ আমি থাকতে তোর জন্য এতটাও সহজ না। ফালাক হতাশ হয়ে বলে, জোহরাকে ছেড়ে দিন, আমি তো আছি আপনার সাথে। আমাকে কি তোর বোকা মনে হয়? একদমই না, উল্টো আপনার সাথে থাকলে আমার নিজেকে বোকা বোকা লাগে। আমি কোনোভাবেই আপনাকে বুঝে উঠতে পারি না। আমাকে বুঝতে হবে না, ব্রেনে চাপ সৃষ্টি হবে। ফালাক শান্ত হয়, ভাবছে, আমাকে ওনার মন জয় করতে হবে আগে। এই লোকের কথার মারপ্যাচ তো আছেই, কাজের জোর যেন আরো বেশি। জুলফিকার সবজি আর টাটকা ঝোল দিয়ে ভাত মাখল। থালার এক কোণায় মাছের মাথা। ফালাক থালায় চোখ রেখে বলে, আজকে তো বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে। জানি। তাহলে মাংস কোথায়? আমাদের জন্য না। কেন? আমরা সবজি তরকারি খাবো। ফালাক যখন খাসির মাংস রান্না করতে দেখে তখন ওর ওই তরকারি দিয়ে খাওয়ার লোভ জাগে। বিশেষ করে রুবাইদা যখন ভালো করে তেলের মধ্যে মশলা কষায় তখন লোভ এখনও আছে পথে মেশে। কোনো জিনিস খেতে ইচ্ছে করলে সামলানো সম্ভব না, তাই বলে, আমার খাসির মাংস খেতে ইচ্ছে করছে খুব। জুলফিকার এবার তাকালো শান্তভাবেই, বলে, কত তেল মশলা ও ঝাল দিয়ে রান্না হয়েছে জানিস? তোর কয় মাস চলে এখন? খেয়াল আছে কিছু? বাচ্চাকে এই পৃথিবীতে আনার ইচ্ছা কিন্তু আমার থেকেও তোর বেশি। সচেতন কবে হবি? ফালাক অবাক হলো। জুলফিকার সুযোগ বুঝে ফালাককে খাইয়ে দিল। ফালাক ভাত চিবিয়ে বলে, এতে তো স্বাদ হয়নি, পানি পানি তরকারি। আপাতত এটাই খাবি। আপনাকে আবার ডাক্তার হতে হবে না। স্বামী হই, ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। বউয়ের শরীরের যত্ন আপনা আপনি করার দায়িত্ব আছে। ফালাক তাকিয়ে আছে জুলফিকারের সুরমা চোখের দিকে। জুলফিকার মন দিয়ে ভাত মাখিয়ে কাটা বেছে ভাতের সাথে মিশিয়ে খাইয়ে দিচ্ছে ফালাককে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ফালাকের। জুলফিকার দেখতে পেয়েই হাতের উল্টো পিঠ দিয়ে সেই পানি মুছে বলে, আরে পাগলি, বাচ্চাটা আসার পর না হয় পেট ভরে খাসির মাংস দিয়ে ভাত খাবি। শুধু খাসির মাংস কেন, তেল মশলা দিয়ে যাই খেতে ইচ্ছে করবে খাবি। দরকার হয় তোর জন্য আমি বড় ডেক নিয়ে এসে রোস্ট পোলাও কোরমা করার আয়োজন করব। এখন এগুলো কষ্ট করে খা। ফালাকের মন গলে গেল। জুলফিকারের প্রেম এমনিতেও সে দিশেহারা, তার উপর আবার জুলফিকারের এই যত্ন, সব তার মনের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ফালাক গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি গিলে বলে, আমাকে তো ভালোবাসা দেখাবেন না, এসব আপনার অভিনয়, আমি বুঝি। জুলফিকার হতাশ হলো যেন, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অন্তত খাবারটা শেষ কর। ফালাক খাবার গালে নিয়ে শেষ করে প্রশ্ন করে, হাঁপিয়ে পড়েন না এমন সূক্ষ্ম ভালো মানুষের অভিনয় করতে? জুলফিকার এগিয়ে এসে ফালাকের ঠোঁটের কোণায় থাকা ভাত আঙুল দিয়ে ছুঁয়ে উঠিয়ে নিল। ফালাক একটু কেঁপে ওঠে। জুলফিকার আবারও সেই ভেলকি হাসি দিয়ে বলে, অভিনয়কে অনুভব করে চলি তো, তাই হাঁপানোর কোনো প্রশ্নই আসে না। ফালাক চেয়ে আছে জুলফিকারের সুরমা চোখের দিকে। জুলফিকার বলে, বারবার আমার চোখে তুই কি এমন দেখতে চাস? আপনাকে জানার চেষ্টা করি। শুনেছি মানুষের চোখ দিয়ে নাকি আসল অনুভূতি প্রকাশ পায়। খুঁজে পেলে আমার অনুভূতিগুলো? ফালাক দুদিকে মাথা দুলিয়ে জানায়, আপনার অনুভূতি কি এটা আমি আজও জানতে পারলাম না। আমি হয়তো আপনাকে বুঝতে অপারক। আবার আমি হয়তো তোকে বোঝাতে অপারক। হার স্বীকার করছেন? জুলফিকার সওদাগর হার স্বীকার করতে ভয় পায় না। ফালাক মৃদু হাসে। জুলফিকার নরম চাহনি দিয়ে আবদার করে, খাইয়ে দেব। এই তেল মশলা ছাড়া খাবার আমি নিজেও খেতে পারবো না। তুই খাইয়ে দিলে হয়তো রাতের তৃপ্তির খাওয়াটা হবে। আপনি মাংস খাবেন না? না। কেন? কেন খাবো না নিজেও জানি না, শুধু জানি খাবো না। ফালাক কথা বাড়ালো না, চুপচাপ ভাত মেখে খাইয়ে দেয়। জুলফিকার ভেতরে ভেতরেই খেতে না পারার আহাজারি করলেও ফালাকের সামনে মুখটা এমন করে আছে যেন এটাই তৃপ্তির খাবার। এর মাঝে ফালাকের আঙুলে হালকা কামড় বসিয়ে দেয়। ফালাক কেঁপে উঠল। চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে বলে, কামড়াচ্ছেন কেন? ভালো লাগছিল না। রাক্ষস? ব্যথা পেয়েছিস? না। সেভাবেই তো কামড়ালাম, যেভাবে কামড়ালে তুই ব্যথা না পেয়ে অন্য কিছু অনুভব করিস। ফালাক পলক ফেলতে পারল না। লজ্জা পেয়ে থালায় চোখ রাখল। জুলফিকার সওদাগর তার কাজ হাসিল করেছে। আঙুলের মাথায় হালকা কামড়ে ফালাক শিউরে ওঠে, যেটা জুলফিকার চেয়েছিল। সবাই নিজেদের মতো খেয়ে নেয়। ফরিদাও খেয়ে চলে গেল ঘরে। যাওয়ার আগে মর্জিনাকে হুকুম করে দিল, জিসানের খাবার দিয়ে আসবে। মর্জিনা মনে মনে বলে, আপনি মা,
আপনি একবার যান ছেলের ঘরে। পারল না বলতে, সেই সাহস তার নেই। সবাই উঠে যেতেই মর্জিনা রান্নাঘরে এসে কড়াই থেকে ভালো ভালো হাড়ের মাংস জিসানের জন্য নিল। জিসান নলি খেতে খুব ভালোবাসে, তবে মর্জিনাও তাই। মর্জিনা চাইল এই নলির হাড় সে খাবে, কিন্তু পাইল না। মনের মধ্যে মানবতা জেগে উঠল। লোভের থেকেও বেশি মানবতার জোর বেশি তার। থালায় করে বাসমতি চালের মিষ্টি ঘ্রাণের গরম ভাত আর খাসির মাংস নিয়ে চলে গেল জিসানের ঘরে। জিসান খেলা করছে কাগজ, কলম, রং, পেন্সিল এগুলো নিয়ে। জিসান অনেক ভালো ছবি আঁকতে পারে। জুলফিকার তাকে তুলি, ক্যানভাস, রং আরও কি এনে দেয় যেগুলো মর্জিনা চেনে না। জিসান অনেক সুন্দর করে ছবি আঁকতে জানে, যেমন মর্জিনার কয়েকটা ছবি এঁকেছে। তবে একবার মর্জিনা ঘর মুছতে বসেছিল, সেই ছবি আঁকতে গিয়ে মর্জিনাকে কাজের বেটি রহিমা বানিয়ে দেয়। এটা নিয়ে জুলফিকার, জিসান আর তামান্না অনেক হাসে। মর্জিনা মুখ ফুলিয়েছিল। পরে অবশ্য জুলফিকারের বোঝানোর কারণে জিসান চকলেট দিয়ে মর্জিনার রাগ ভাঙিয়ে দেয়। ঘরে ভয়ে ভয়ে ঢুকে জিসানের পাশে বসে মর্জিনা। না জানি আবার গলা টিপে দেয় নাকি, আতঙ্ক কাজ করে ওর মনে। জিসান তাকালো মর্জিনার দিকে। অনেকক্ষণ ধরে ছবি আঁকার কাজে ব্যস্ত থাকায় চোখটা কেমন লাল হয়ে আছে। মর্জিনা ভয় পেয়ে কেঁপে উঠল। মনে মনে দোয়া পড়ে নেয়, তারপর বলে, আপনার জন্য খাবার আনছি। জিসান থালা দেখে বলে, খাওয়াই দে। নিজে খাইতে পারবেন না? আমার হাতে ময়লা, রং লেগে আছে। হাত মেলে দেখল জিসান। মর্জিনা ঠোঁট টিপে বাচ্চাদের মতো মুখ করে দেখে। মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেয় জিসানকে। জিসান কাগজটা কাটছে কেচি দিয়ে। মর্জিনা প্রশ্ন করে, আজকে লম্বা ওই খাম্বার ছবি আঁকবেন না? জিসান এমনভাবে তাকালো যেন সে বোঝেনি। মর্জিনা ভাত মাখানো হাতটা উঁচিয়ে দেখালো। ওই যে ওইটা। জিসান রেগে যাচ্ছে যেন। যার যেটা নাম তার উল্টো পাল্টা কিছু শুনলে এমন ভাব করে। মাথা চুলকে বলে, এটা ইজেল, এখানে ক্যানভাস রাখে। ওই তো হইলো একটা। আঁকবেন না ওইটার ছবি? না, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আজকে আমার ছবি ভালো আঁকানো হচ্ছে না, মাথা ব্যথা। আমি টিপে দেব? মর্জিনার অতি দ্রুত জবাব, কিন্তু নিজে বলে নিজেই জিসান অবশ্য ঠোঁট প্রসারিত করতে সময় নেয় না, সাথে বলে, দে। মর্জিনা খাইয়ে দেয়। জিসান ক্লে নিয়ে দু হাতের মধ্যে ডোলে রং বেরঙের ফুল বানায়। এই ঘরের জিনিসপত্র এলোমেলো থাকলেও জিসানের কারুকাজের অনেক কিছুই আছে, যেগুলো মাঝে মাঝে মর্জিনা নিজের বরাদ্দ করা ঘরে নিয়ে সাজায়। শুধু মর্জিনা না, বাকিরাও মাঝে মধ্যে জিসানের থেকে কারুকাজের এক এক জিনিস নিয়ে ঘর সাজায়। প্রতিবন্ধী জিসানের এই গুণ কাজে লাগে খুব। এরা যাই দেখে নিখুঁতভাবে অনুকরণ করতে পারে, যেটা সাধারণ মস্তিষ্কের মানুষ পারে না। জিসানের এই গুণকে জুলফিকার সাহস দিয়ে উৎসাহিত করে তোলে। এই সব কিছুর বিনিময়ে জিসানের প্রিয় ভাই জুলফিকার সওদাগর। রাতের গভীরে সবাই ঘুমে আচ্ছন্ন। চিত্রাও ঘুমে বেঘোরে, কিন্তু ঘুমের মধ্যে উপলব্ধি করে কে যেন তাকে বারবার ধাক্কা দিচ্ছে। পিটপিট করে চোখ মেলতেই দেখে তামান্না। চিত্রা কিছু বলার আগেই তামান্না নিজের ঠোঁটে আঙুল রেখে বলে, কথা বলিস না, আমার সাথে আয়। চিত্রা কপাল কুঁচকে গেল তামান্নার পেছনে। তামান্না পিট পায়ে হাঁটছে, চিত্রা তার পেছনে। দুজনে একসাথে বাড়ির পেছনের দরজায় আসলো। এখান থেকে জঙ্গলের দিকের রাস্তা, যেখানে দাঁড়িয়ে আছে ফরহাদ। তামান্না আসতে বলেছে ফরহাদকে। দরজার কাছে দাঁড়িয়ে তামান্না বলে, জঙ্গলের বাদাম গাছের নিচে তোর ভালোবাসা তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি পালা, কালকে বিয়ে করে নিস, দুজনে একসাথে ভালো থাকবি। চিত্রা চেয়ে আছে তামান্নার মুখশ্রীর দিকে। তামান্না মৃদু হেসে বলে, আমি ভালোবাসার মর্ম অতটা বুঝি না, কারণ আমি এখনো মনে করি আমি কাউকে ভালোবাসি না। তবে আমি ভালো না বাসতে পারলেও একজনের মায়ায় পড়েছি, তার করা বিরক্তিতে অভ্যস্ত। আমি জানি না ভালোবাসা হারানোর কষ্ট কি, কিন্তু আমি তোর ছটফট আহাজারি দেখেছি। এটা একদম ভালো থাকতে দিবে না তোকে। তুই বিয়ে করেই চলে আসিস ফরহাদকে নিয়ে, তখন দেখবি মেঝো বাবা মেনে নিয়েছে তোদেরকে। চিত্রা নীরব চাহনি দিয়ে দেখছে। তামান্না আলতো ধাক্কা দিয়ে বলে, কি হলো, যা তাড়াতাড়ি যা, না হলে ধরা পড়বো তো। ধরো তোমরা পড়েছ। কর্কশ কণ্ঠ শ্রবণ হতেই তামান্না পেছনে ফিরে তাকায়। জেহেদ দাঁড়িয়ে আছে, চোখে চশমা, বাম হাতটা প্যান্টের পকেটে রাখা। তামান্নার দিকে রক্তিম চাহনি এগিয়ে এসে চিত্রার উদ্দেশ্যে বলে, ঘরে যাও। চিত্রা ভয়ে মাথা নিচু করে চলে যায়। তামান্না কোনো মতে সাহস জুগিয়ে বলে,
আপনার মনে কি কোনো অনুভূতি নেই ভাইজান? জেহের সূক্ষ্ম দৃষ্টি দিল। তামান্না রাগে রিরি করে বলে, মেয়েটা আমাদের বোন হয়, ও অন্য কাউকে ভালোবেসে মনে মনে মরেই যাচ্ছে, আপনি ওদের আলাদা করে দিচ্ছেন। এই না, আপনি কিছুদিন আগে একজনের প্রতি ভালোবাসার দাবি রেখেছিলেন। আপনার মতো মানুষের তো আরো ভালো বোঝা উচিত ভালোবাসা হারালে কতটা কষ্ট পাওয়া যায়। বুঝি তো, এ যেমন বলছি ভালোবাসা হারিয়ে যাওয়ার পর নিজেকে শক্ত রেখে দুনিয়া কিভাবে দেখতে হয়। আমি কি ভালোবাসা হারিয়ে মরে গেছে? এখনো জলের জ্যান্ত আমি নিজের মতো দিন কাটিয়ে দিচ্ছে। আপনি পাষাণ, আপনার সাথে কথা বলে লাভ নেই। চিত্রা, তুই জঙ্গলে যা, ফারহাদ তোর জন্য অপেক্ষা করছে। ভাইজানের সাথে আমি কথা বলছি। জেহের রাগে ধমক দিয়ে বলে, কি কথা বলবে তুমি আমার সাথে? ধমক দিবেন না আমাকে। আপনি দুটো মনের মধ্যে আগুন ধরাতে এসেছেন এই রাতে, আমি কি তা হতে দেব? কখনোই না। তাহের কিন্তু তোমার ভাই। আমার ভাই হলেও আমি ওর সাথে চিত্রার ভবিষ্যৎটাও দেখব। ভাইয়া সুখে থাকবেন না, চিত্রার ভালোবাসা কোনোদিন পাবেন না ভাইয়া। সেখানে কিভাবে এই বিয়ে হতে দেই? সিনেমা ডায়লগ শুনতে চায় না। খুব তো সিনেমা দেখেন, না হলে সাধারণ কোনো কথা কিভাবে সিনেমা মনে করতেন না। এদের তর্কের মাঝে চিত্রা আপনা আপনি উপরে চলে যায়। জেহের আশপাশ দেখে তামান্নার হাত ধরে টেনে নিয়ে যায়। তামান্নার ঘরে এসে দরজা হালকা চাপিয়ে দিয়ে বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার বয়সে বড়? বয়সে বড়, কিন্তু মানুষের মন বোঝার দিক থেকে ছোট। দেখো মেয়ে, তর্ক করবে না। আমি কিন্তু। জেহের থেমে গেল। তামান্না হিস হিস করে বলে, কি করবেন আপনি? আপনাকে ভয় পাই নাকি? আপনি কি মনে করেন আপনি জুলফিকার ভাইয়ের মতো? কখনোই না। আপনাকে আমার আগা করে সন্দেহ হয়। এখন তো মনে হচ্ছে আপনি কোনোদিন ফালাককে ভালোই বাসেননি, নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে কিছু অভিনয় করেছিলেন। স্বার্থ? হ্যাঁ, আপনি তো হিংসা করেন জুলফিকার ভাইকে, আমি এটা খুব ভালো করে বুঝি। জেহেরের রাগ তরতর করে বাড়ল। এই মেয়ে সেই তখন থেকে জুলফিকারের প্রশংসা করেই যাচ্ছে। দ্রুত এগিয়ে রাগ মস্তিষ্কে তামান্নার হাত মুচড়ে ধরে বলে, মেয়ে মানুষের জবান চালানো ভালো না। সদকের মহলের কন্যাতে তেজ থাকবে ভালো কথা, কিন্তু সদকের পুত্রদের সাথে তেজ থাকাবে না। পুরো লাপাত্তা করে দিব। তামান্নার হাত ব্যথা করছে। জেহেরের ভয়ানক চাহনি তাকে ভয় পাইয়ে দিল। এতক্ষণ ধরে রকচটা ভাবটা মিলিয়ে গেল। মনে হতে থাকে নিশাত খানের কথা। ওই লোকটা হলে নিজ মনে হজম করে নিত তামান্নার রাগগুলো। ওই লোকটা তো তামান্নার রাগকে বেশি ভালোবাসে। নিজের ভাবনাকে নিজেই বকা দেয় তামান্না। মনে মনে বলে, কার সাথে কার তুলনা। জেহের তামান্নাকে ছেড়ে দিয়ে দূরে সরে বলে, বাড়ির গুরুজনদের বলবো নাকি তুমি চিত্রাকে পালাতে সাহায্য করেছ? তামান্নার বুকটা ধক করে উঠল। এই ব্যাপারে তার বাবা মা জানতে পারলে সে শেষ। ভয়েতেই মাথা নিচু করে রাখে। ইঙ্গিতেই বুঝে নিল জেহের। মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, গুড গার্ল। কিছু দূর যেতেই আবারও পা থামিয়ে পেছন ফিরে বলে, আমার ভালোবাসা নিয়ে তোমাকে কেউ ভাবতে বলেনি। আমি ভাবিও না, আমার এত সময় নেই। মিনমিন করে বলে তামান্না। জেহের শুনেও কথা না বাড়িয়ে হাঁটা দেয়। দুপা বাড়িয়ে বলেছিল, বেয়াদব হয়েছে। তামান্না শুনেও মুখ ভেঙচি দেয়। বিছানায় বসে বলে, ভালোবাসাদের জীবনের ভিলেন। এই লোক যেখানেই থাকবে ভালোবাসার মৃত্যু সেখানেই ঘটবে। মোবাইল বের করে ফরহাদকে জানায় চিত্রা পালাতে পারেনি। জেহেরের বিষাক্ত চাহনি সব দিকে ছড়িয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে জুলফিকার নিজের আলমারি খুলল। ফালাক এখনও ঘুমে। সুযোগটা বুঝেই আলমারি খুলে লাল কাপড়ে মোড়ানো একটা কাচের কৌটো নেয়। সেই কৌটো যেটাতে আছে মধুজার ফুসফুস। সযত্নে কৌটোটা ব্যাগে ঢুকিয়ে নিল। ব্যাগের চেন টানার শব্দ হয় ঘর জুড়ে। ফালাক শব্দ পেতেই চোখ টলে উঠল। জুলফিকারের দিকে পিটপিট চোখে চেয়ে বলে, আমি আবার ঘুমিয়েছিলাম। আপনি আসবেন কবে? 2 দিন পর। চিত্রার বিয়েতে থাকবেন না? জুলফিকারের ঠোঁটে হাসি ফুটিয়ে কাজে মনোযোগ দেয়। সুরমা হাতে নিয়ে চোখে বন্ধ করে, চোখে সুরমা টেনে শুরু করে দেয়। ফালাক উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করে, কি হলো? তুই কি চাস বিয়েটা হোক? আমি চাই মেয়েটার যাই হোক ভালোটাই যেন হোক। ওর ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসার পূর্ণতা হয়েও বা কি হয়? সেই তো কোনো না কোনোভাবেই নিজেকে পোড়াতে হয়। জুলফিকার সুরমা দেওয়া শেষ করে ব্যাগ হাতে নেয়। দরজার দিকে যাওয়ার সময় ফালাক পেছন থেকে বলে,
বোনের বিয়েতে ভাই বাসায় থাকবে না, এটা ভালো দেখায় না। জুলফিকার পা থামিয়ে পেছন না ফিরেই বলে, তুই যদি মুখ ফুটে আমাকে দ্রুত বাড়িতে ফিরতে বলিস তো বল, না হলে এত ভনিতা করবি না। ফালাক ধরা পড়ল যেন, রাগভাব ফুটিয়ে বলে, আপনাকে বাড়িতে এনে আমার কোনো কাজ নেই যে আতিক্ষেতা দেখাবো। তাহলে থাক নিজের মতো করে, তোকে 2 দিন শান্তিতে থাকতে সুযোগ করে দিলাম। বলেই জুলফিকার হাঁটা দিল। ফালাক চোখ থেকে পানি ঝরাতে শুরু করে। সে যে এই লোককে ভালোবাসে, কিন্তু ভালোবাসার থেকেও বড় কথা নিজের সন্তানের সুরক্ষা না হওয়া অবধি শান্তি নেই তার মনে। এখনও তো বহুত দেরি আছে সন্তানের আগমনের, ও আসার আগে একটা হেস্তনেস্ত করতে হবে। হাতে যে কয়েকটা দিন আছে, জুলফিকারের সান্নিধ্যে থাকার আগ্রহ জন্মায় তার। শুধু যেন জুলফিকার বুঝল না এই দুর্বল ভালোবাসা। কান্না কণ্ঠে বিড়বিড় করে বলে, পাষাণ লোক একটা, ভালোবেসে খুব বড় ভুল করেছি। ভুল লোককে ভালোবাসাই উচিত না, সারা জীবন যেন এই কষ্ট বয়ে বেড়াতে হবে। চোখের পানি মুছে আবারও ফুপিয়ে উঠে বলে, ভালো পথে আসলে কি এমন ক্ষতি হবে? এসব পাপ কাজ বাদ দিয়ে আমার কাছে এসে একটু বলা তো যায় যে আয় আমরা সুখে সংসার করি। এসব পাপের রাজ্য আমার চাই না। তুই, আমি আর আমার সন্তান, আমার দুনিয়া। ঠিক যেমন আমার কাছে আপনি, আমি আর আমাদের সন্তান। একটু নিজেকে বদলান। আমি আপনার সব কিছু মাফ করে নিজের করে নিব, শুধু নিজেকে বদলান। আমি পারছি না আপনাকে হারানোর কথা ভাবতে, আর আপনাকে হারালে তো আমি শেষ হয়ে যাব। আমার পুরো দুনিয়া জুড়ে আপনি, জুলফিকার, শুধু আপনি। কোনোদিন বুঝবেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আপনাকে একটাবার শুধরানোর সুযোগ করে দিচ্ছি। নিজের করে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি আমি। আজকের তাহাজ্জুদের নামাজে অনেক কান্নাকাটি করে ফালাক। আল্লাহর কাছে শুধু একটাই জবাব, আমার স্বামীর মনটা নরম করে দাও আল্লাহ। ওনার মনে আমার প্রতি, আমাদের সন্তানের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। আমাদের সুখের সংসার না হোক, অন্তত আমরা স্বামী স্ত্রী আর সন্তান মিলে দুঃখটা ভাগ করে হলেও একসাথে থাকতে পারি। এমন কিছু করো যেখানে আমাদের সংসারটা সুরক্ষিত থাকে। সারা রাত তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে একটু নিচে যায়। সেখান থেকে ঘুরে এসেই বিছানায় মাথা এলিয়ে দেয়। জুলফিকার ছাদে আছে, কবুতরদের খাওয়াতে ব্যস্ত। ফালাক এই সন্তান আর স্বামী নিয়ে দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। উঠেছে জুলফিকারের যাওয়ার আগ দিয়ে। উঠেই কিনা তাদের মধ্যে আবারও কথার ছলে অভিমানের রেশ বাড়ল। বাইরে এসে জুলফিকার দাঁড়াতেই রুবাইদা তাড়াহুড়ো করে খাবার দেওয়ার জন্য। জুলফিকার স্বাভাবিকভাবেই বলে, তাড়াহুড়ো করতে হবে না আম্মিজান, আপনার কোমরের ব্যথা বাড়বে। আমি অল্প কিছু মুখে তুলেই বের হব। জুলফিকার বলেই কি আর তার মা শুনবে? ছেলে 2 দিনের জন্য চোখের বাইরে যাচ্ছে। এটা যেন মা হয়ে রুবাইদার কাছে 2 মাস। প্রত্যেকবার এমনটাই হয়। জুলফিকার কয়েকদিনের জন্য বাইরে গেলেই রুবাইদা এটা ওটা বানিয়ে দেয় জুলফিকারকে। বলা তো যায় না তার ছেলেটা এই 2 দিনে কি খায় না খায়। বাইরের কেউ তো আর যত্ন নিয়ে খাওয়াবে না, অথবা মায়ের মতো না ছেলে না খাওয়া অবধি রাত জেগে অপেক্ষাও করবে না। রুবাইদার ব্যস্ততা দেখে জুলফিকার দীর্ঘশ্বাস নেয়। মা যে তার কথা শুনবে না বুঝতে পারল। জুনায়েদ সওদাগর খবরের কাগজে চোখ রেখে শীতল হাসি দিয়ে বলেন, তোমার মা তোমার কথা শুনবে না আব্বাজান। তার কলিজার টুকরো আজ সারাদিন থাকবে না তার চোখের সামনে। শুধু কি আজকের দিন, কাল আর পরশু দিন তো আছেই। সব মিলিয়ে তার মাথাটা কাজ করা বন্ধ। এখন শুধু তোমার জন্য খাবার জোগাড় করে দিচ্ছে। কয়েকটা কৌটা তো ব্যাগে ঢুকিয়ে রেখেছে। রুবাইদা ভ্রুকুচকে বলে, শুনুন, আমার ছেলেটা বাইরের খাবার খায় না। যে হোটেলে থাকবে ওদের রান্না কেমন না কেমন কে জানে। আমি তোর জন্য গরুর মাংসের আচার বানিয়ে দিয়েছি, 3 দিনে নষ্ট হবে না। নিজ হাতে বানানো বালাচাও আছে। টাটকা মাছ সবজি রান্না ছাড়া তো তুই খেতে পারিস না। জুনায়েদ সওদাগর খোঁচা মেরে বলেন, গরম গরম ভাত রান্না করে হটপটে দিয়ে দিতে পারো। কিছুদিন আগেই একটা অ্যাড দেখেছিলাম, 10 বছর পুরাতন রুটিটাও টাটকা ছিল। তুমি বললে আমি ওরকম একটা হটপট এনে দিতে পারি। রুবাইদা কপালের ঘাম মুছে কোমরে হাত রেখে বলে, মজা করবেন না আমার সাথে জুলফিকারের আব্বিজান। চৈতালি হেসে দেয়, সাথে হেসে দেয় লিটন সওদাগর। ওনারাও আছে এখানে। লিটন সওদাগর সোফায় বসা আর চৈতালি রান্নার কাজে সাহায্য করছে। তামান্না নিচে আসতেই জুলফিকার উঠে দাঁড়িয়ে বলে, তোমার সাথে আমার কথা ছিল। তামান্না একটু ভয় পেল। তার এই ভাইকে ভয় বেশিই লাগে।
কেন এটা জানা নেই, শুধু জানিয়ে ভাইটা বাড়ির বড়, গুরুজন হয় তামান্নার। জুলফিকারের থেকেও রাগে জেহির এগিয়ে, তবুও ভয়টা জেহিরকে কম, জুলফিকারকে বেশি পায়। তামান্না এগিয়ে এসে বলে, জি ভাইজান। জুলফিকার সবার দিকে চেয়ে বলে, আমার সাথে ছাদে চলো। সবাই আশ্চর্য হলেও জুলফিকার ডেকেছে বলে কোনো প্রশ্ন করল না। তবে সবার চাহনি এমন যে তারাও জানতে চায় জুলফিকার কি বলতে চায় তামান্নাকে। তামান্না সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, জুলফিকার পেছন পেছন আসে। বাইরে বের হয়ে জুলফিকার আর তামান্নাকে ছাদে যেতে দেখে ফালাক। উৎসুক চাহনি তার, তবে রুবাইদা ডাক দেয় গলা উঁচিয়ে, মিষ্টিমা আয় কিছু খেয়ে নে, কত বেলা হয়ে গেল এখনো না খেয়ে আছিস। ফালাক কাছে এসে বলে, কখন যে চোখটা লেগে যায় বুঝতে পারিনি। ডাক দিতে চেয়েছিলাম, তোমার বর বারণ করো। চৈতালির কথা শুনে লজ্জা পায় ফালাক। রুবাইদা চোখে ইশারা দিয়ে থামালো চৈতালিকে। ছাদে এসে তামান্না দাঁড়াতেই জুলফিকার ছাদের দরজাটা একটু চাপিয়ে রাখে। তামান্না উৎসুক হয়ে বলে, কিছু বলবেন ভাইজান? জুলফিকার কবুতরগুলো দেখে হাত দুটো পেছনে রেখে গম্ভীর মুখে বলে, আমি 2 দিনের জন্য ঢাকায় যাচ্ছি। এই 2 দিন আমি তোমার হাতে কিছু দায়িত্ব দিতে চাই। আমার হাতে? আমি আপাতত কাউকে ভরসা করি না। আমাকে ভরসা করছেন ভাইজান? তামান্নার হাস্যোজ্জ্বল মুখ দেখেই জুলফিকার গাম্ভীর্যের সাথে বলে, তোমার ভাবির অবস্থা এখন ভালো না। পরশু আম্মি যেন ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। রিপোর্ট আমি রাতের বেলা নিয়ে আসি। সবাই জানে বাচ্চা মা দুজনেই ভালো আছে, কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছি বাচ্চাটার মধ্যে সমস্যা আছে। তোমার ভাবির শরীরে পুষ্টিকর খাবারের ঘাটতি আছে, রক্ত সঞ্চালন ক্ষমতা কম। ওর বড় সমস্যা দুশ্চিন্তা আর রাত জাগা। বাচ্চাটার উপর এর চাপ পড়েছে। তুমি তোমার ভাবিকে এই 3টি রাত দেখে শুনে রাখবে। ওকে মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে। একা মানুষ গর্ভবতী অবস্থায় বিয়ের অনুষ্ঠানে ভালো ভালো খাবার দেখলে হয়তো আগ্রহ দেখাতে পারে। অতিরিক্ত গ্যাস আছে বলে ওগুলো খাওয়া যাবে না। ওগুলো খেলেই ওর শরীরে জ্বালা পোড়া শুরু হবে। ডাক্তার সরাসরি নিষেধ করে দিয়েছে। তুমি এই সময়টায় ওর সঙ্গ দিও। আর হ্যাঁ, ওর খাবারটা তুমি নিজ দায়িত্বে বানাবে। ওর খাবার বানিয়ে অপেক্ষা না করে নিজ দায়িত্বের সাথে সাথে খাইয়ে দেবে। ওর জামা কাপড় শুকিয়ে গেলে মর্জিনাকে দিয়ে তাড়াতাড়ি গুছিয়ে রাখবে। ওর জন্য এখন সচেতন থাকাটা খুব জরুরি। এই অবস্থায় তোমাকে ওর যত্ন নিতে বলছি বলে তোমার খারাপ লাগবে, কিন্তু আমার উপায় নেই। একমাত্র এই বাড়িতে তুমি আমার ভরসা। আমি জানের মধ্যে বাড়ির অন্যান্য দায়িত্বের চাপ আছে, তাই তোমাকে বলছি। তামান্না মনে মনে ভীষণ খুশি হয়, তার ভাই তাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছে। নিজেকে বেশ বড় কিছুই মনে হয়। খুশি খুশি মুখে বলে, আপনি একদম চিন্তা করবেন না ভাইজান, আমি ভাবির যত্নে একদম ত্রুটি রাখবো না। জুলফিকার মাথা নাড়িয়ে চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ পা থামিয়ে বলে, চিত্রার বিয়েতে তুমি দ্বিমত রেখো না, রাখলেও প্রকাশ করবে না। তামান্না অবাকের সাথে তাকালো। জুলফিকার আদেশের সুরে বলে, আমার প্রথম কথাটা আবদারের সাথে থাকলেও দ্বিতীয় কথাটা আদেশের সাথেই বলা। মাথায় রেখো ব্যাপারটা। তামান্না ইতস্তত বোধ করে, তবুও বলে, চিত্রা আমাদের মীর জাফর ভাইকে ভালোবাসে ভাইজান। ব্যাপারটা চিত্রাকেই বুঝতে দিও। ও তো নিরুপায়, আমাদের বাড়ির সবাই ওকে জোর করে বিয়ে দিচ্ছে। এমনকি আমার নিজের ভাইও কিনা ওকে বোঝার চেষ্টা না করে বিয়ে করতে চাইছে। ভুল করছে ভাই আবার। ও ভাবছে ও জিতে যাচ্ছে ভালোবাসাকে হাসিল করে, কিন্তু না, ও যেখানে জিতে যাবে সেখানেই তোর হেরে যাওয়া। ক্ষণিকের জন্য জিতে গেলেও সারা জীবনের জন্য হেরে যাবে আমার ভাই। চিত্রার অবজ্ঞা আমার ভাইকে শেষ করে দিবে। আমি আমার ভাইকে সারা জীবন দুঃখী দেখতে পারবো না। চিত্রার মনের মধ্যে অন্য পুরুষ আছে, সেখানে আমার ভাই নেই। যেখানে আমার ভাইয়ের জায়গা করতে পারিনি, সেখানে আমার ভাই থাকবে কিভাবে? জুলফিকার পেছন ফিরে প্রশংসা করে বলে, বেশ ভালোই বড় হয়েছো, বুদ্ধি আছে তোমার বলতে হয়, কিন্তু আফসোস এই বুদ্ধিটা কেউ রাগের মাথায় ঠিক রাখে না। আপনি আমার ভাইকে উদ্দেশ্য করে বলছেন? ওকে একটু বুঝিয়ে বলা যায় না? কাজ হবে না, হলে তো নিজেই এতদিনে সরে আসতো। তাহলে উপায়? গুরুজন যেটা ঠিক করেছে সেটাই হবে। ভালোবাসা হেরে যাবে? এটা আমি বলতে পারি না। যার ভাগ্যে যেটা লেখা আছে তার ভাগ্যে সেটাই জুটবে। আমি হাজার চেষ্টা করেও থামানো সম্ভব না। তবে গুরুজনদের সামনে এমন কিছু করবে না যেন তুমি তোমার চোখে ছোট হও। বাড়ির সম্মানটা আমাদের ধরে রাখতে হবে। এলাকায় আমাদের কথায় এখনো লোকজন উঠে বসে, এটা মাথায় রেখো। আমি এই বাড়িতে একমাত্র তোমাকেই বুদ্ধিমতী হিসেবে মানি।
তাই তোমাকে আমি আমার জীবনের মূল্যবান দায়িত্বটা দিয়ে যাচ্ছি। তামান্না আবারও হাস্যোজ্জ্বল মুখ করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এই বাড়ির অসম্মান হতেই দিব না। যুগ যুগ ধরে যে সম্মান এই মহলের মানুষরা পায়, এখনো সেই সম্মান পাবে। আসছি, ভালো থেকো। জি ভাইজান। জুলফিকার চলে গেল নিচে। দেখতে পায় ফালাক রুটি ছিঁড়ে সবজি দিয়ে খাচ্ছে আর নাক সিটকে রেখেছে। শুধু লবণ দিয়ে বরবটি আর গাজর সিদ্ধ, এটা আবার রুটি দিয়ে খাচ্ছে। ফালাক বাকিটা খেতে না পেরে বলে,